Hi, dear learners. Today I talk about Spearman two-factor theory. আমরা আলোচনা করতে চলেছি WBSLSটির গুরুত্বপূর্ণ টপিক, যেটা সাইকোলজিক্যাল ফাউন্ডেশন এডুকেশনের মধ্যে আছে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আমরা আজকের আলোচনা করব স্পিয়ারম্যানের টু-ফ্যাক্টর থিওরি, যেটা আমাদের আলোচনা বিষয়। দেখো, এই স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব টু-ফ্যাক্টরও উপাদান তত্ত্ব বলা হয়। অপরদিকে এই তত্ত্বকে দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর বলা হয়। কী কারণে এই তত্ত্বকে টু-ফ্যাক্টর থিওরি বলা হচ্ছে এবং কোন কারণবশত একটি দলগত উপাদান তত্ত্ব বলা হচ্ছে, তা কিন্তু আমরা আলোচনা করার বিষয়। দেখো, আমরা ইতিমধ্যে বুদ্ধি কাকে বলে, কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জেনেছি। তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে আগে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কাকে বলে সেটা দেখে এসো। আজকের যেটা আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি সিলেবাস অনুযায়ী। দেখো, এই স্পিয়ারম্যানের যে টু ফ্যাক্টর থিওরি আছে সেটা হচ্ছে 1904 খ্রিস্টাব্দে তিনি তার দ্বিউপাদান তত্ত্ব প্রকাশ করেন। এই টু ফ্যাক্টর থিওরি অর্থাৎ উইলিয়াম স্ট্রানের কনসেপ্ট অর্থাৎ সিঙ্গেল ফ্যাক্টর থিওরির ওপর বেশ করে তিনি পরবর্তীকালে একটা থিওরি পাবলিশ করেন বা মডিফাই করেন, সেটা হচ্ছে কি না টু ফ্যাক্টর থিওরি, যেখানে তিনি পরিষ্কারভাবে দেখাচ্ছেন যে তার বইয়ের মধ্যে যে বুদ্ধি সাধারণত কিন্তু দুই প্রকার বলে তিনি বলছেন। তার এই থিওরিটা 1904 খ্রিস্টাব্দে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে কিন্তু প্রকাশিত হয়, যেখানে একটা চ্যাপ্টারের নাম ছিল জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভিটি ডিটারমাইন অ্যান্ড মেজার বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের মধ্যে তিনি কিন্তু তার টু ফ্যাক্টর থিওরি কিন্তু এক্সপ্লেনেশন করে এবং তার এই যে তত্ত্ব বা থিওরিটা মূলত গাণিতিক এবং এই তত্ত্বটি পরীক্ষামূলক আর তত্ত্ব তিনি যুক্তির দ্বারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি দেখাচ্ছেন যে বুদ্ধি যদি তার মতে যে এই যে ইন্টেলিজেন্স কাকে বলে, তার মতে পরিষ্কারভাবে তিনি বলছেন যে এটি এমন এক শক্তি যা এক কাজ থেকে অন্য কাজে স্থানান্তরিত। অর্থাৎ বুদ্ধির কাছে যদি তার থিওরিতে তিনি পরিষ্কার বলছেন যে বেসিক্যালি এটা এমন এক শক্তি যা এক কাজ থেকে অন্য কাজে স্থানান্তরিত হয়। অর্থাৎ আমরা যদি তার বুদ্ধির থিওরিটাকে আমরা অ্যানালাইসিস করি বা বোঝার চেষ্টা করি, তিনি বলছেন বুদ্ধি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর আর একটা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। এই জেনারেল ফ্যাক্টর আর স্পেশাল ফ্যাক্টর কি না, জেনারেল ফ্যাক্টর হচ্ছে এমন এক মানসিক ক্ষমতা, একে জন্মগত মানসিক ক্ষমতাও কিন্তু বলেছে। অর্থাৎ যে ক্ষমতা সমস্ত রকম বৈদিক কাজে বা যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের জেনারেল অ্যাবিলিটির প্রয়োজন হয়। এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটিকে না, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে যে এটি এমন এক বিশেষ মানসিক ক্ষমতা যেগুলি করার জন্য বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন। অর্থাৎ যে মানসিক ক্ষমতা বিশেষ কাজের জন্য প্রয়োজন হয়, অর্থাৎ অনুশীলন নির্ভর, সাধারণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ যদি আমরা দেখি যে একটি বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু সাধারণ মানসিক ক্ষমতাকে নিয়েই কিন্তু হচ্ছে, একটি বিশেষ মানসিক ক্ষমতা কাজ করতে গেলে জেনারেল ইন্টেলিজেন্সের উপরে নির্ভর করে কিন্তু কাজ করতে হয়। অর্থাৎ যদি আমরা দেখি যে সাধারণ মানসিক ক্ষমতা মূলত যেটা আমরা নিয়ে জন্মগ্রহণ করি সেটাকে আমরা সাধারণ মানসিক ক্ষমতা বলছি, এবং বিশেষ মানসিক ক্ষমতা আমরা যদি দেখি তাহলে বিশেষ কাজ করার জন্য যে সমস্ত মানসিক ক্ষমতা প্রয়োজন তাকে আমরা বিশেষ মানসিক ক্ষমতা বলছি। এবং এই বিশেষ মানসিক ক্ষমতা যদি দেখি তাহলে এই বিশেষ মানসিক ক্ষমতা কার্যক্রমটি করার জন্য কিন্তু জেনারেল অ্যাবিলিটির কিন্তু প্রয়োজন পড়ে বা সাহায্য নিতে হয়। একটু আমরা সাধারণ মানসিক ক্ষমতার যদি বৈশিষ্ট্য দেখি, সাধারণ মানসিক ক্ষমতা মূলত জন্মগত, এটা সর্বজনীন ক্ষমতা অর্থাৎ সবার মধ্যে থাকে। এটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি কাজের প্রকৃতি অনুযায়ী কিন্তু এদের তারতম্য ঘটে এবং এই জেনারেল অ্যাবিলিটি কিন্তু পরিমাপযোগ্য। এই জেনারেল অ্যাবিলিটি কিন্তু বিকাশশীল। এবং বিশেষ মানসিক ক্ষমতা যদি দেখি তাহলে এটা হচ্ছে মূলত আর্জিত মানসিক ক্ষমতা।
বিশেষ ধর্মী এর মধ্যে দেখা যায় এবং সংখ্যা একটু কম বা অগণিতিক। যদি দেখি যে বিভিন্ন কাজের প্রকৃতি অনুযায়ী কিন্তু এই বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু প্রয়োজন হয়, আর ব্যক্তিভেদে এই ক্ষমতা কিন্তু ভিন্ন। এবং যদি আমরা দেখি তাহলে এটি এই কোনো বিশেষ মানসিক ক্ষমতা এক বিশেষ থেকে অন্য বিশেষ বিষয়ে কিন্তু স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব যে 1904 খ্রিস্টাব্দে তিনি দুটো বুদ্ধি সম্পর্কে বলেন, সেটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি আর একটা হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি। অর্থাৎ জেনারেল অ্যাবিলিটিকে জি বলছে এবং স্পেশাল অ্যাবিলিটিকে কিন্তু তিনি এস দ্বারা প্রকাশিত বলছে। আবার এই থিওরিটাকে বলছে কোনো শিক্ষাবিদ আলোচনা করতে গিয়ে তারা এই থিওরিটিকে কিন্তু ইলেকট্রিক থিওরি বলছে। আচ্ছা, ইলেকট্রিক থিওরি কি না, দেখো জেনারেল অ্যাবিলিটি হচ্ছে একটা অ্যাবিলিটি আর স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে বিশেষ কাজ। যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি তাহলে কিন্তু দেখব কারেন্ট হচ্ছে আমাদের হচ্ছে জেনারেল অ্যাবিলিটি, পাখা, সুইচ, টিভি, ফ্রিজ এগুলো হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি। অর্থাৎ টিভির কাজের ক্ষমতা আলাদা, ফ্রিজের কার্যক্ষমতা আলাদা, লাইটের কার্যক্ষমতা আলাদা। অর্থাৎ কারেন্ট কিন্তু একটাই, অর্থাৎ সুইচ মারলে কারেন্ট প্রয়োজন হচ্ছে, লাইটের কাজ লাইট করছে, টিভির কাজ টিভি করছে, ফ্রিজের ফ্রিজ করছে। এই রকম এক্সাম্পল দিতে গিয়ে বিভিন্ন শিক্ষাবিদ কিন্তু তার এই থিওরিটিকে কিন্তু ইলেকট্রিক থিওরি বলছে। যদি আমরা দেখি তাহলে স্পেশাল যে বিশেষ যে মানসিক ক্ষমতা, দেখো সাধারণ মানসিক ক্ষমতাকে আমরা জি দ্বারা বলছি এবং বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু আমরা এস দ্বারা বলছি। দেখো যেমন পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের যেমন জেনারেল অ্যাবিলিটি দরকার, তেমন কিন্তু স্পেশাল অ্যাবিলিটি দরকার। অপরদিকে সঙ্গীতের ক্ষেত্রেও, দাবা খেলার ক্ষেত্রেও, ফুটবল খেলার ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের এই সমস্ত বিষয়বস্তু প্রয়োজন। এই হচ্ছে স্পিয়ারম্যানের যে দ্বি-উপাদান তত্ত্ব, এটা হচ্ছে পরীক্ষামূলক দ্বি-উপাদান তত্ত্ব। পরবর্তীকালে যদি গাণিতিক যদি বিষয়বস্তুটা দেখি, যে গাণিতিকভাবে তিনি পরিষ্কারভাবে তার এই থিওরিটি যখন প্রেজেন্ট করতে চাইছে তখন তিনি দেখান যে দ্বি-উপাদান তত্ত্ব সম্পর্কে তিনি কোরিলেশন দেখাতে চায়। অর্থাৎ এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন অফ টু ফ্যাক্টর থিওরি যখন তিনি দেখাতে যায়, সেখানে তিনি কোরিলেশন এবং কোএফিসিয়েন্টের কথা বলেন। অর্থাৎ কোরিলেশন কি, তার মধ্যে কোরিলেশন অর্থাৎ আমরা সাধারণ অর্থে জানি যে কোরিলেশন মূলত হচ্ছে দুই প্রকার। দেখো একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, আর একটা হচ্ছে জিরো কোরিলেশন। এই পজিটিভ কোরিলেশন কি বলছে না, পজিটিভ কোরিলেশন হচ্ছে যে একটি বাড়লে অপরটি বাড়ে আর একটি কমলে কিন্তু অপরটি কমে। যেমন থার্মোমিটারে যদি আমরা দেখি তাহলে হিটের পরিমাণ যত বাড়বে থার্মোমিটারে পারদ স্তম্ভে কিন্তু উচ্চতা তত বাড়বে। অর্থাৎ তাপমাত্রার সঙ্গে কিন্তু থার্মোমিটারে যে পারদের উচ্চতা কিন্তু বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের কাছে পজিটিভ কোরিলেশন। এবং নেগেটিভ কোরিলেশন কি না, নেগেটিভ কোরিলেশন হচ্ছে আমাদের কাছে একটি বাড়লে অপরটি কিন্তু কমতে থাকে, বা একটি বিষয় কমতে থাকলে কিন্তু অপরটা বাড়তে থাকে। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে উপর দিকে ছোড়া বস্তুর ক্ষেত্র। তোমাদের আরেকটু সহজভাবে বলি, ধরো একটা স্টুডেন্টের এক্সাম কিংবা ইন্টারভিউ দেওয়ার সময় তার কিন্তু প্রচুর পরিমাণে ফোবিয়া দেখা যায়। অর্থাৎ এক্সামের আগে কিংবা ইন্টারভিউর আগে কিন্তু তার বিশাল পরিমাণে কিন্তু একটা ফোবিয়া কাজ করে, ফোবিয়া দেখা যায়। এই যে ফোবিয়া দেখা যাচ্ছে তার শিক্ষার্থীর মধ্যে, সেটা হচ্ছে 100% ফোবিয়া দেখা যাচ্ছে। কিন্তু যখন সে ইন্টারভিউ দিচ্ছে, ফোবিয়ার সঙ্গে কিন্তু তার ইন্টারভিউ ভালো এবং খারাপটা কিন্তু নির্ভর করে না। অর্থাৎ আমি যখন ইন্টারভিউ দিলাম, সেইটা কিন্তু ফোবিয়া দেখে কিন্তু ইন্টারভিউ মাপকাঠি হয় না বা নাম্বারের মাপকাঠি হয় না। অর্থাৎ ফোবিয়া 100% মানে যে আমি নাম্বার 100% পাবো তা নয়। অর্থাৎ ফোবিয়ার কারণে আমার কিন্তু ইন্টারভিউ খারাপ হতে পারে এবং আমি নাম্বার কম পেতে পারি। অর্থাৎ যার যত বেশি ফোবিয়া সে কিন্তু তত নাম্বার কম পাওয়ার একটা আশঙ্কা থাকে। এই হচ্ছে একটা নেগেটিভ কোরিলেশনের একটি উদাহরণ। আর নেক্সট যদি দেখি সেটা হচ্ছে শূন্য সহগতি। এই শূন্য সহগতি বা জিরো কোরিলেশন কি না, একটি পরিবর্তন অপরটির ওপর কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ একটি বাড়লে কিন্তু অপরটা কোনোরূপভাবে কিন্তু প্রভাব পড়ছে না, সেটা কিন্তু আমরা বলবো কি জিরো কোরিলেশন। অপরদিকে যদি আমরা দেখি এই কোরিলেশনে তিনি দেখাতে গিয়ে মূলত কিন্তু চারটি বিষয়ের উপরে তিনটি গুরুত্ব দিয়েছে। যদি দেখি যে স্পিয়ারম্যান বিভিন্ন বৈদিক কাজ পারস্পরিক সহগতি নির্ণয় করে দেখিয়েছিলেন যে সহগতির নিয়ম
একটি বিশেষ নিয়ম মেনে চলে। এই নিয়মকে তিনি একটি সমীকরণ দ্বারা কিন্তু টেডের সমীকরণ দ্বারা কিন্তু প্রকাশ করেন। এই টেডের সমীকরণটি মূলত অ্যাবিলিটিস ম্যান বলে গ্রন্থে কিন্তু এই টেডের সমীকরণ বা এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু তিনি প্রকাশিত করেছিলেন। এই টেডের সমীকরণ মূলত চারটি বিষয়ের উপরে কিন্তু চারটি বিষয় বা সহগতি চারটি বিষয়ের যে সহগতি নিয়ে তিনি দেখিয়েছেন। চারটি বিষয় কি না, এ বি সি ডি এই চারটি বিষয়। দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, টেডের সমীকরণ একটা সূত্র দিয়েছে, সেখানে হচ্ছে আর বলতে এখানে বোঝানো হয়েছে যে সহগতির সহগলনাঙ্ককে তিনি আর দ্বারা প্রকাশ করেছেন, অর্থাৎ এ বি ইন্টু সিডি মাইনাস এডি ইন্টু বিসি সমান 0, অর্থাৎ যাই মান বেরোক না কেন কিন্তু মূলত এর মান কিন্তু শূন্য হবে বা টেডের সমীকরণ কিন্তু শূন্য হবে। দেখো আমরা এখানে চারটি বিষয়ে একটু মান নিয়েছি। দেখো সেখানে যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, যেহেতু আমরা এই সহগতি নির্ণয়ের জন্য চারটি বিষয় স্পিয়ারম্যান নিয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই চারটি বিষয় নিয়েছি। দেখো এ বি সি ডি আমরা নিয়েছি। দেখো এ এবং ডির মান 80, সিডির মান 30, এডির মান 60 এবং সিডির বিসির মান কিন্তু 40। যদি আমরা এগুলো মাল্টিপ্লাই করে মাইনাস করি তাহলে কিন্তু উত্তর 0 আসছে। তিনি এর দ্বারা কিন্তু স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি কিন্তু তিনি দেখাতে চেয়েছেন যে কিভাবে কাজ করছে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব বা তার জেনারেল এবিলিটি কীভাবে কাজ করছে তিনি পরিষ্কারভাবে তিনি তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা তিনি কিন্তু বোঝাতে চাইছেন। এটা হচ্ছে তার থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল কিন্তু ক্যালকুলেশন। অপরদিকে তিনি এই স্পিয়ারম্যান, এটা হচ্ছে আমাদের কাছে 2 ফ্যাক্টর থিওরি। পরবর্তীকালে এটা আমরা যদি জেনারেল ভাষায় বলে সেটা হচ্ছে আমাদের কাছে 2 ফ্যাক্টর থিওরি। পরবর্তীকালে আমরা যদি দেখি এই যে 2 ফ্যাক্টর থিওরি, এই 2 ফ্যাক্টর থিওরিকে পরবর্তীকালে গ্রুপ ফ্যাক্টর থিওরি নামে কিন্তু পরিচিত হয়। এই 2 ফ্যাক্টর থিওরি থেকে যে আমাদের কাছে যে গ্রুপ ফ্যাক্টর থিওরি হিসেবে নামকরণ হয়েছে, কেন নামকরণ হয়েছে দেখো, পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে যদি আমরা দেখি তাহলে এই স্পিয়ারম্যানের যে দ্বিউপাদান তত্ত্বটি কিন্তু সমালোচনা করেন। কে সমালোচনা করেন না, থর্নডাইক, থমসন, উল্লেখযোগ্য কিছু বুদ্ধিবাদী দার্শনিক বা বুদ্ধিবাদীগণ কিন্তু তার এই থিওরিটাকে কিন্তু সমালোচনা করেন। অর্থাৎ তার যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখিয়েছে অ্যাবিলিটিস অফ ম্যান এবং তার আমেরিকান সাইকোলজি যে থিওরিতে তিনি স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব দেখিয়েছেন, সেখানে কিন্তু তারা সমালোচনা করেন। না, সমালোচনা করতে গিয়ে তারা বলেন যে এখানে উল্লেখ করেন যে সব কাজের ক্ষেত্রে উপাদান প্রয়োজন আমরা স্বীকার করছি, কিন্তু দুটো স্পেশাল অ্যাবিলিটি সংযুক্ত হয়ে কিন্তু একটা কি কাজ বা কর্ম করতে পারে না, তাদের প্রশ্ন একটা যুক্তিসম্মতভাবে উপস্থাপন করে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বে। অর্থাৎ দুটো বিশেষ উপাদান সংযুক্ত হয়ে কিন্তু একটা কাজ করতে পারে। পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান তার এই তত্ত্বটাকে সংশোধন করেন এবং একটা নতুন নাম দেয়, সেটা হচ্ছে গ্রুপ ফ্যাক্টর। অর্থাৎ দুটো স্পেশাল অ্যাবিলিটি সংযুক্ত হয়ে কিন্তু একটা বিশেষ কাজ করতে পারে, সেই রকম একটা কনসেপ্ট দেয়। সেটাকে আমরা পরিষ্কারভাবে জানছি, সেটা হচ্ছে আমাদের কাছে কি না গ্রুপ ফ্যাক্টর, যেটা ছোট জি দ্বারা কিন্তু প্রকাশিত হয়। অর্থাৎ গ্রুপ ফ্যাক্টর এবং 2 ফ্যাক্টর থিওরি আমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। কেন 2 ফ্যাক্টর বলেছে, কেন গ্রুপ ফ্যাক্টর বলেছে, কেন এই থিওরিকে ইলেকট্রিক থিওরি বলে, এবং সাধারণত তিনি 4টি উপাদান নিয়ে কিন্তু কাজ করেছিল, ABCD। এবং এই যে আমরা বললাম যে সহগতি সহগলনাঙ্ক পজিটিভ, নেগেটিভ এবং 0 হতে পারে, এদের পরিমাণ কখনো -1 থেকে +1 পর্যন্ত এদের মান হতে পারে, এর থেকে বেশি হবে না, যেটা কোরিলেশন এবং কোএফিসিয়েন্সির মান। এই হচ্ছে আমাদের কিন্তু স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি। এই স্পিয়ারম্যান 2 ফ্যাক্টর থিওরি সম্পর্কে তোমরা যদি আরও বিশেষ কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও, তা কিন্তু আমি তোমাদের যথাযথ উত্তর দেব। এরপরে চলে যাই যে এই বুদ্ধি সম্পর্কে কিন্তু নানা তথ্য বিভিন্নভাবে পর্যায়ক্রমিক কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করছি। অর্থাৎ বুদ্ধি সম্পর্কে যে তত্ত্ব, কে কী তত্ত্ব বলেছে তা কিন্তু আমরা একটু জেনে নেব। দেখো, বুদ্ধি সম্পর্কে তত্ত্ব আলোচনা করতে গিয়ে একেবারে প্রথম বুদ্ধি সম্পর্কে তত্ত্ব যখন আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে যে সিঙ্গেল ফ্যাক্টর থিওরি আবিষ্কারের কর্তা বা ফাউন্ডার হচ্ছে
আর ডাব্লিউ স্টার্ন অর্থাৎ উইলিয়াম স্টার্ন কিন্তু প্রথম বুদ্ধির কথা বলেন। তিনি বলেন বুদ্ধি কেবলমাত্র একটি মানসিক ক্ষমতা যা সমস্ত ধরনের মানসিক কাজে কিন্তু সাহায্য করে বা লাগে। পরবর্তীকালে এই স্টার্নের যে মতবাদের উপরে বেশ করে পরবর্তীকালে স্পিয়ারম্যান তিনি দ্বিউপাদান তত্ত্ব বলেন। সেখানে তিনি 1904 খ্রিস্টাব্দে টু ফ্যাক্টর থিওরির কথা বলেন, যেখানে জি উপাদান এবং এস উপাদানের কথা বলতেন, অর্থাৎ বড় হাতের জি এবং ছোট হাতের জি দ্বারা কিন্তু তিনি পরিষ্কারভাবে এক্সপ্লেনেশন করে। পরবর্তীকালে তিনি বহু বা গ্রুপ ফ্যাক্টর থিওরি বলে। আচ্ছা, এই বাংলা অর্থ বহু উপাদান তত্ত্ব বা বহুগত বহু উপাদান তত্ত্ব নিয়ে একটু মিসম্যাচ থাকে। তোমরা সবসময় জানবে যে গ্রুপ ফ্যাক্টর থিওরি হচ্ছে এল থার্স্টনের গ্রুপ ফ্যাক্টর, যেখানে 7টি উপাদানের কথা বলা আছে। টোটাল 240টি শিক্ষার্থীর রূপে প্রয়োগ করে 7টি উপাদানের কথা কিন্তু তা উল্লেখ করেন, যে বুদ্ধি মূলত কিন্তু 7 প্রকার উল্লেখ করেন এল থার্স্টন। তার এই তত্ত্বটাকে গ্রুপ ফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিউ থিওরি বলা হয়, যেটা বাংলা করলে প্রথমত বহুগত বহু উপাদান তত্ত্ব বলা হয়। অপরদিকে যদি আমরা দেখি তাহলে স্যাম্পলিং থিওরি বা বাছাই তত্ত্বকার না থমসনে। এই থমসন বুদ্ধি সম্পর্কে তিনি জানা যে বুদ্ধি হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক সমষ্টি। এই মানসিক সমষ্টি বা মানসিক শক্তির সমন্বয়ে কোনো কাজ কিন্তু সম্পন্ন হয়। তিনি কিন্তু থমসন কিন্তু পরিষ্কারভাবে বলেন এবং থমসনের বাছাই তত্ত্ব বা স্যাম্পলিং থিওরি নামে কিন্তু পরিচিত। অপরদিকে দেখো মাল্টি ফ্যাক্টর থিওরি হচ্ছে থর্নডাইক। এই থর্নডাইক কিন্তু মূলত উদ্দীপকের সঙ্গে যে প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের সমষ্টি, অর্থাৎ বুদ্ধি হচ্ছে তার মতে যে সংযোগ সংখ্যার ওপর বুদ্ধি কিন্তু নির্ভর, অর্থাৎ উদ্দীপকের সঙ্গে যে প্রতিক্রিয়া নির্ভর সঙ্গে কিন্তু বুদ্ধির তিনি তুলনা করেছেন। তার এই থিওরিকে মাল্টি ফ্যাক্টর থিওরি বলে। পরবর্তীকালে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স অর্থাৎ 3D মডেল কথা গিলফোর্ড বলেন, ক্রমতত্ত্বর কথা কিন্তু ভান্নান বলেন এবং ফ্লুইড এবং ক্রিস্টাল থিওরির কথা কিন্তু ক্ল্যাটেল বলেন। এ এবং বি বুদ্ধির কথা কিন্তু হেব বলেন। এ হচ্ছে জন্মগত বুদ্ধি, বি হচ্ছে অভিজ্ঞতালব্ধ বুদ্ধি। এবং মাল্টিপল থিওরি, এই হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স সম্পর্কে পরবর্তীকালে যদি দেখি যে হার্ভার্ড গার্ডেনার বলে এবং এটাকে একাধিক স্বতন্ত্র বুদ্ধি, যেটা 1983 খ্রিস্টাব্দে বলে। এবং যদি দেখি যে সেখানে স্টার্নবার্গের মতে 3 ধরনের তিনি বুদ্ধি স্টার্নবার্গ দেখেছেন, যে ত্রিচি থিওরি, যেখানে আমরা যে 3টে থিওরি বুদ্ধির থিওরি, যেটা হচ্ছে বিশ্লেষণ, সৃজনাত্মক এবং ব্যবহারিক তত্ত্ব, এবং 3 স্ট্রাকচার থিওরি, যেটা কর্লনের মতে, যেটা 3 ধরনের বুদ্ধির কথা বলে। এবং এডুকেশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বা আইকিউর কথা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা কিন্তু মূলত গোলম্যান পরিষ্কারভাবে তার থিওরিতে জানায়। অর্থাৎ এই হচ্ছে কিছু আমাদের কাছে বুদ্ধি সম্পর্কে আমাদের তত্ত্ব। অর্থাৎ মাল্টিপল ইন্টেলিজেন্স হাওয়ার্ড গার্ডেনার বলেন এবং মাল্টিপল ফ্যাক্টর থিওরি কিন্তু বহু উপাদান তত্ত্ব কিন্তু এল থর্নডাইক বলেন এবং জেনারেল ফ্যাক্টর থিওরি কিন্তু পরিষ্কারভাবে থর্নডাইক বলে। আমরা কিন্তু প্রায়ই আমরা গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে বাংলা ক্ষেত্রে আমরা বাংলা দেখব না, সেটা হচ্ছে যে গ্রুপ ফ্যাক্টরের কথা এল থার্স্টন বলেন, মাল্টিপল ফ্যাক্টর থিওরি থর্নডাইক বলেন এবং মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা কিন্তু হার্ভার্ড গার্ডেনার বলেন। এটা কিন্তু আমাদের একটু পরিষ্কারভাবে জানতে হবে। আমরা পাশে কিছু বৈশিষ্ট্য দিয়েছি, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। এবং যদি দেখি ইন্টেলিজেন্স প্রধানত হচ্ছে আমাদের কাছে কি প্রধানত এই যে ইন্টেলিজেন্স কোয়ার্টিন, অর্থাৎ আমরা যদি দেখি যে আইকিউ পরিমাপের কথা বা প্রথম ধারণা দেয় কিন্তু উইলিয়াম স্টার্ন। পরবর্তীকালে কিন্তু এই বিনে কিন্তু এই বুদ্ধি বা আইকিউর কিন্তু পরিষ্কারভাবে প্রয়োগ করেন এ বুদ্ধির ব্যবহারিক সম্পর্কে এবং পরীক্ষা ক্ষেত্রে জনপ্রিয় করে তুলেছেন টারম্যান এবং বিনেট। এবং আমরা মূলত মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এডুকেশনের ক্ষেত্রে আমরা একটা ইউনিটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন বুদ্ধির যে স্কেল বা বুদ্ধির পরিমাপের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের আমরা যেহেতু কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স এবং টু ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প করে বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব। দেখো, আমরা এখানে আলোচনা করেছি বুদ্ধির অভিজ্ঞতা হচ্ছে আমাদের কাছে কিন্তু 2 প্রকার। না কি না, একটা হচ্ছে প্রাচীন বুদ্ধির অভিজ্ঞতা, একটা হচ্ছে আধুনিক বুদ্ধির অভিজ্ঞতা। এই প্রাচীন বুদ্ধির অভিজ্ঞতা, প্রাচীনকালে কিন্তু বুদ্ধির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্কেল ছিল না। সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি পরিমাপ করা হতো কার মাধ্যমে? বুদ্ধি পরিমাপ করা
করা হতো বিশেষ করে কয়টি বিষয়ের উপরে, সেটা হচ্ছে যে ফেনোলজি, ফিজিওলজি, গ্রাফিওলজি এবং সেন্সরি দ্বারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এই বুদ্ধি পরিমাপ করা হতো। এই দেখো আমাদের কাছে যদি দেখো যে বুদ্ধি পরিমাপের যে প্রাচীন যে পদ্ধতি সেটা হচ্ছে কি ফ্রেনোলজি। এই ফ্রেনোলজিটা কি না, ফ্রেনোলজি হচ্ছে মানুষের বুদ্ধি পরিমাপ করাতো যদি কোনো মানুষের মাথার আকৃতি বড় হতো তার বেশি বুদ্ধি বলে প্রমাণিত হতো। এই যে কনসেপ্টে ধারণা দেন গল এবং স্পাররিম। পরবর্তীকালে ফিজিওনমি অর্থাৎ মানুষের মুখের আকৃতি দেখে কিন্তু বুদ্ধি পরিমাপের কথা বলা হতো, অর্থাৎ যার মুখ সুন্দর সুদৃঢ় তার কিন্তু বুদ্ধি বেশি। এই কনসেপ্টের ধারণা দেয় ব্ল্যাকফোর্ড এবং নিউকন। পরবর্তীকালে ফ্রেনোগ্রাফি বলে চিন্তাবিদ হাল এবং মন্টেগোমারি বলে মনোবিদ পরিষ্কারভাবে দেখান যে এই যে ফিজিওগ্রামি অর্থাৎ হাতের লেখা গ্রাফোলজির কথা কিন্তু পরিষ্কারভাবে জানা যে যার হাতের লেখা ভালো তার কিন্তু বুদ্ধি বেশি বলে কিন্তু পরিষ্কার বলে, অর্থাৎ গ্রাফোলজিতে দেখা যায় যার হাতের লেখা ভালো তার কিন্তু বুদ্ধি বেশি। পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে সেন্সরি রেসপন্স অর্থাৎ গ্যালটন এবং ক্যাটেল পরিষ্কারভাবে জানায় যে মানুষের সংবেদনের পার্থক্য নিরূপণের ক্ষমতার সাহায্যে কিন্তু বুদ্ধি পরিমাপের পদ্ধতিকে বলা হয় সেন্সরি রেসপন্স। অর্থাৎ তাদের মতে যে ব্যক্তির সংবেদন পার্থক্য যত সূক্ষ্মভাবে নিরূপণ করতে পারবে সে তত বেশি বুদ্ধিমান বলে পরিচিত হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো বিষয়ে স্পর্শ করে বলতে পারে যে এই জিনিসটা হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে এটা, সঠিকভাবে বলতে পারে, যে যত বলতে পারবে মানে বিষয়বস্তু ছুঁয়ে সেটা হচ্ছে তার কাছে, সেটা তাদের সেই অনুযায়ী কিন্তু তাদের বুদ্ধি পরিমাপ অর্থাৎ তাদের বুদ্ধি বেশি। অর্থাৎ ফেনোলজিতে যদি আমরা দেখি তাহলে যাদের মাথা বড় তাদের বুদ্ধি বেশি। ফিজিওনমিতে যদি দেখি যাদের মুখের আকৃতি, ভুরুর আকৃতি, নাকের আকৃতি খুব সুন্দর এবং সুদৃঢ় তাদের বুদ্ধি বেশি। পরবর্তীকালে হাতের লেখা যাদের ভালো তাদের বুদ্ধি বেশি। এবং লাস্টকালে ক্যাটেল এবং গাল্টন পরিষ্কারভাবে বলেন যে সেন্সরি স্টাচেস যাদের বেশি তাদের কিন্তু বুদ্ধি বেশি। এবং আইকিউ সম্পর্কে ধারণা দেখে উইলিয়াম স্টার্ন 1912 খ্রিস্টাব্দে তোমরা একটু দেখে নিও যে উইলিয়াম স্টার্ন বুদ্ধি সম্পর্কে কি দিয়েছে। এবং আইকিউ সম্পর্কে তিনি MA/CA × 100 দেয়, অর্থাৎ মানসিক বয়সের সঙ্গে চর্নোলজিক্যাল এজ অর্থাৎ মেন্টাল এজ বাই চর্নোলজিক্যাল এজ × 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তার 1912 খ্রিস্টাব্দে যে আইকিউ সম্পর্কে যে ম্যাথমেটিক্যাল এবং বৈজ্ঞানিক ভিত্তিক যে বুদ্ধি পরিমাপের যে সূত্র তিনি দেন সেটা বর্তমানে কিন্তু গ্রহণযোগ্য। অর্থাৎ আমরা জেনেছি যে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কাকে বলে এবং ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 2 ফ্যাক্টর থিওরি এবং 2 ফ্যাক্টর থিওরির সঙ্গে বিভিন্ন মনোবিদ ইন্টেলিজেন্সের কোন ইন্টেলিজেন্স ধারণা দেয় সেগুলো আমরা জানলাম। এবং ইন্টেলিজেন্স কাকে বলে যদি আমরা এর আগের ক্লাসেও আমরা জেনেছি, এবং তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসটা দেখে এসো। আর সেখানে ইন্টারেস্টিং কিছু বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এবং তোমাদের এই লাস্ট পেজে আমি দেখানোর চেষ্টা করলাম যে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কাকে বলে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং তোমরা পরবর্তীকালে কোন টপিকের উপরে ভিডিও চাইছো তা কিন্তু আমাদের জানাও, অবশ্যই আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।